দেখছি আমি তাসনুভা তন্নি। 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে বলে সরকারের কর্তা ব্যক্তিরা বারবার স্পষ্ট করার পরও টঙের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে একই আলোচনা। সরকার ঘোষিত সময়ে আদৌ নির্বাচন হবে, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যে জনমনে শঙ্কা আছে সেটা তফসিল ঘোষিত হলেই দূর হবে কি না, এসব নিয়ে আলোচনা। স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মুর্শিদুজ্জামান মিল্লাত, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। স্বাগত জানাচ্ছি। আজ গোলাম মাওলা রনি, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে কি না, এটি আসলে এখন জনমনে এক ধরনের খুবই আলোচিত প্রশ্ন এবং অনেকেই আসলে এখনো মনে করছেন যে হয়তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ঠিক একই সময়ে যখন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এবং তারেক জিয়ার ফেরা না ফেরা নিয়ে যে শঙ্কা তৈরি হচ্ছে সেটিও আসলে নতুন করে আমাদেরকে ভাবনার আরেকটি সুযোগ তৈরি করে দিল। যদিও আজকে বিএনপি নেতা আমির খসরু বলেছেন ফেরা না ফেরার ভোটে প্রভাব পড়বে না, তো আপনি কি মনে করছেন ভোটে প্রভাব পড়বে কি না? জি, ভোটে প্রভাব পড়বে। যদি প্রথম থেকে তারেক রহমান সাহেবকে সুপ্রিম লিডার হিসেবে আমরা সেই লন্ডনে রেখে দিতে পারতাম এবং বিএনপি যারা নেতৃবৃন্দ মুখপাত্র আছেন তারা যদি প্রথম দিন থেকে বলতেন যে তিনি আসবেন বা না আসবেন এটা তার ব্যক্তিগত বিষয়, দল পরিচালনা তিনি করছেন, এতদিন যাবৎ তিনি সেখানে বসে দল পরিচালনা করছেন, এত কোনো অসুবিধা হয়নি। তো এখন তিনি আসবেন না আসবেন সেটা বিষয় নিয়ে তারা যদি কথাবার্তা না বলতেন তাহলে হয়তো এটা ভোটে প্রভাব পড়তো না। কিন্তু কেন যেন এই উনি আজ আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে আসবেন ইত্যাদি ইত্যাদি বিএনপি যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলে রাজনীতির ময়দানে জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিটাকে অনিবার্য করে তোলা হয়েছে। এই গেল একটা দিক। ফলে তফসিল ঘোষণা করে নির্বাচনের সময়টিতে তার উপস্থিতিটা বিএনপির জন্য খুবই জরুরি। এটা হলো এক। এর মধ্যে মানে কোনো বাট নাই, কিন্তু নাই, সেমিকোলন নাই। সেমিকোলন দিতে গেলেই বিএনপির সর্বনাশ হবে। 2 নম্বরে যেটা হলো সেটা বিএনপির এখন জনাব তারেক রহমান সাহেব একমাত্র অবিসংবাদিত নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বিএনপির বাইরে অন্য কাউকে চিন্তা করে না। বিএনপির কোনো লোক মানে কোনো বিকল্প যাকে বলা হয় 1%ও কোনো সম্ভাবনা নাই। অন্য কোনো নাম যদি বলা হয় যে বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে অমুকের নাম, আমি যদি এখন বলি যে জনাব মুর্শিদুজ্জামান মিল্লাত তার সম্ভাবনা আছে এবং তারেক রহমান সাহেব বলেছে প্রধানমন্ত্রী হওয়ার, তারপরের দিন দেখবেন যে বিএনপির সমস্ত অফিসগুলো তার জন্য হারাম হয়ে গেছে। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেবের যে ইমেজ এবং তার যে পার্সোনালিটি, এটাকে ক্ষুণ্ণ করার জন্য যারা বিএনপির বিরুদ্ধ শক্তি রয়েছে তারা সেই গত 1 বছর ধরে প্রাণান্ত চেষ্টা করছেন তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, ন্যারেটিভ তৈরি করা, তারপরে তার এই চাঁদাবাজি, তারপর শেষে চাঁদা পড়ে পল্টনের, চাঁদা যায় লন্ডনে, সে এই গত 14 মাসে কয়টা গাড়ি কিনেছেন, গাড়ির রং কী, কালার কী, বিভিন্ন বিষয় নিয়ে মূলত যদি তারেক রহমান সাহেবকে বিএনপির নেতৃত্ব থেকে আলাদা করে দেয়া যায় তাহলে জাস্টিস সাত্তারের অধীনে যে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে যে পরিণতি বিএনপিকে ভোগ করতে হয়েছিল, আগামী তো ঠিক ওইরকম একটা পরিণতি উইদাউট তারেক রহমান সাহেব, যারা বিএনপি প্রতিপক্ষ তারা সেই জিনিসটা ঘটাতে চাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার ইস্যুতে তিনি নিজে আসলে যেটি বলেছেন এটি তার একক সিদ্ধান্ত নয় এবং অনেকে বলার চেষ্টা করছেন তারেক রহমান হয়তো অন্য কোনো প্রভাবশালী দেশে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছে কিনা। সেটি আসলে সেই সিগন্যালটি কেন বাংলাদেশের নির্বাচনে সেই সিগন্যালটিও প্রয়োজন? এটা মূলত আসলে উনি ভালো বলতে পারবেন। এখানে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন যে আসলে এই বক্তব্যটা তিনি কেন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, যেহেতু একটি দলের তিনি সুপ্রিম লিডার, তো তার দৃষ্টিতে যেটা ভালো মনে হয়েছে তিনি সেটাই দিয়েছেন। আমি যেহেতু বিএনপিতে একবার ইলেকশন করেছি বিএনপির মনোনয়নে এবং বিএনপি থেকে এখনও ছেড়ে যায়নি, স্টিল আই হ্যাভ নট লিভড বিএনপি, কাজেই এই দলের যিনি প্রধান ব্যক্তি তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস নিয়ে ব্যক্তিগতভাবে আমার জন্য কথা বলা বিব্রতকর। তবে এটাকে নিয়ে বিরোধী দল যারা আছে তারা নানাভাবে, অর্থাৎ বিএনপি বিরোধী লোক যারা আছে তারা নানাভাবে নানা বিশ্লেষণে ব্যাখ্যা করছে। আমি এটাকে নেতিবাচক ধরতে চাই না, ধরতে না চেয়ে আমি মনে করি যে ধরুন এই যে বেগম খালেদা জিয়া উনি যে এখন হাসপাতালে আছেন, সারা বাংলাদেশ শোকে স্তব্ধ, তাহলে এই যে এই সময়টিতে একজন রাজনৈতিক নেত্রীকে নিয়ে 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট সবাই যেভাবে রেসপন্ড করছে, বাংলাদেশে এরকম ঘটনা ইতিপূর্বে ঘটেনি।
এটা বিএনপির জন্য একটা বিরাট প্রাপ্তি, রাজনৈতিক প্রাপ্তি, যে দলে এরকম একজন সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী থাকেন। তো কাজেই এই যে বিএনপির যে প্রাপ্তি, এটা কিন্তু বিএনপি যারা প্রতিপক্ষ তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে, তাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এটা কি ধরনের কথা? একজন ভদ্র মহিলা, তার বয়স হয়ে গেছে 80 বছর, সে ওখানে বসে অসুস্থ, সারা বাংলাদেশ কেউ দোয়া করছে, কেউ জিকির করছে, পুলিশ জিকির করছে, আল্লাহ বিল্লাহ করছে। হয়রাস আমরা হাসপাতালে রিসিভ হয়ে 2 মাস পরে থাকলাম, কোনো মানুষ আমাদেরকে খোঁজ খবর নিল না। আমাদের দাড়ি চুল পেকে ফকফকা হয়ে গেল, একটা মানুষ আমাদের দিকে একটা ছবি পর্যন্ত তুলল না। এ জীবন থাকার চেয়ে কচুর বিষ খেয়ে মরা ভালো, এরকম একজন যদি কারো মনে চুলকানি আসে, তো সে যার জন্য এখন এটা অনুভূতির ব্যাপার, আবেগের ব্যাপার, তারা এই জিনিসগুলো করবে। নিশ্চয়ই সেই আবেগের সাথে আসলে রাজনৈতিক শঙ্কা, যেটি আমরা কথা বলছি, সেই শঙ্কাটাও তো থাকছে। রাজিকুজ্জামান রতন, তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই তারিখটার মধ্যেই হয়তো তফসিল ঘোষণা হবে। তারেক জিয়ার ফেরা না ফেরা নিয়ে আসলে নির্বাচন নিয়ে যেমন আলোচনা ছিল, তিনি যতদিন দেশে না ফিরছেন ততদিন হয়তো নির্বাচন নাও হতে পারে বা নির্বাচন পিছিয়ে যেতে পারে। তফসিল ঘোষণার এই তারিখের পরে কি আদৌ জাতীয় নির্বাচন ঘিরে এখন শঙ্কাটি কাটবে কিনা, সেটা কি মনে করছেন? অনেকখানি কেটে যাবে আমরা যদি বলি আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমরা অনেক সময় দেখেছি না যে কথার পেছনে কথা থাকে, ইন বিটুইন দ্য লাইন অনেক কিছু থাকে। আমরা বলি না অনুচ্চারিত কথা, অব্যক্ত কথা। আমরা 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজের মধ্যে অনেকগুলো এরকম ইন বিটুইন দ্য লাইন অনেক কিছু দেখেছি, যে কারণে একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নানা বাহানা আবার সামনে আসে কিনা, এই আশঙ্কাটা মানুষের মধ্যে আছে। কিন্তু আরেক দিক থেকে দেখলে মনে হয় কি, নির্বাচন না দিয়ে সরকার কি করবে, যাবে কোথায়? ওই একটা ছিল না অনেক আগে একটা সিনেমা ছিল না, পালাবি কোথায়। এখন যদি বলা যায় নির্বাচন না দিয়ে সরকার যাবে কোথায়, যাবে কিভাবে? ক্ষমতাটা তাকে কোনোভাবে ছাড়তে হবে। তো ক্ষমতাটা কি সম্মানজনকভাবে ছাড়বেন, নাকি অসম্মানিত হয়ে ছাড়তে বাধ্য হবেন, নাকি অন্য কারো হাতে দিয়ে আমরা চলে গেলাম, হ্যাঁ আপনারা যেভাবে পারেন দেশ চালান, এই কথা বলে আবার চলে যাবেন? এরকম নানা কথাবার্তা কিন্তু আছে। আমাদের যেটা মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকার তার মর্যাদাটা তিনি খুব ভালোভাবে রক্ষা করতে পারে। এই জায়গাটাতে যদি আমি একটু যুক্ত করি, আইআরআই তাদের একটি গবেষণায় একটি সাম্প্রতিক জরিপ করেছে। সেই জরিপে তারা বলেছে 69% মানুষ রাজনৈতিক দলের চেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়েছেন। দারুণ। এই আমার আইআরআইকে খুবই ধন্যবাদ দিতে ইচ্ছা হয়। এই আইআরআই 2023 সালে বলেছিল যে 70% মানুষ শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে। সুবহানাল্লাহ। 23 সালে। এই আইআরআই আজকে আবার বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা না থাকলেও ইউনূস সরকার সাহেবের প্রতি আছে। ফলে আরআইয়ের এটা কি ফেব্রিকেটেড রিপোর্ট কিনা, কোথা থেকে কার সঙ্গে কিভাবে জরিপ করেছেন? তার মানে আমি 23-এর জরিপের সঙ্গে এই জরিপের দেখলাম 1%-এর এদিক ওদিক আছে, মানে একটু তারা পার্থক্য করেছেন, পুরোটাই মানে কাট অ্যান্ড পেস্ট করে নাই। এদিক থেকে তারা কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তো ফলে এগুলোর উপর কিন্তু খুব বেশি মানুষের আস্থা নেই। আপনি খেয়াল করে দেখেছেন এই পর্যন্ত আমাদের বাংলাদেশে এই যে এক্সিট পোল কিংবা বিফোর ইলেকশন যত ধরনের জরিপ হয়, নির্বাচনের ফলাফলে তার খুব বেশি কি প্রভাব পড়ে না। তো কারণ এগুলো হয় কি, খুব সিলেক্টেড কোশ্চেনিয়ার থাকে, সিলেক্টেড এরিয়া থাকে, সিলেক্টেড পার্সন থাকে। ফলে আমি কি প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব এবং কি উত্তর পাওয়ার জন্য প্রশ্ন করব, সেই অনুযায়ী যদি আমার প্রশ্নপত্র সাজানো হয়, তো উত্তরটা তো আমার প্রত্যাশিত উত্তরটাই হবে। এই জন্য এগুলোর উপর অত বেশি ভরসা না করে, মানুষের এখন মনোভাবটা কি, মানুষ খুবই মানে বিচলিত, মানুষ খুবই বিরক্ত, মানুষ অনেকটা আশাহীন এবং মানুষ কখনো কখনো আতঙ্কিত। যে কথাবার্তা চারিদিকে এখন হচ্ছে এবং যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, মানুষ এখন বলতে শুরু করেছে যে এর নাম গণতন্ত্র, এর নাম আমরা বলবো যে একটু উন্নততর সমাজ। অভ্যুত্থানের পরে আমরা যে একটু উন্নয়ন দেখতে চেয়েছিলাম, চিন্তার জগতের উন্নয়ন দেখতে চেয়েছিলাম, সংস্কৃতির জগতের উন্নয়ন দেখতে চেয়েছিলাম, দায়বদ্ধতার উন্নয়ন দেখতে চেয়েছিলাম, দায়িত্ববোধের উন্নয়ন দেখতে চেয়েছিলাম, সবচেয়ে বড় যেটা দেখতে চেয়েছিলাম যে মানুষের মানবিক বোধের উন্নয়ন, সেটা কতখানি হয়েছে। ফলে এগুলোর জন্য দায়টা কে নেবেন? এটা সুপ্রিম রেসপন্সিবিলিটি তো এক্সিস্টিং গভর্নমেন্টকে দিতে হবে। এক্সিস্টিং গভর্নমেন্টকে যদি নিতে হয়, গভর্নমেন্ট বলে আমি তো অন্তর্বর্তী, আমি তো কোনো কিছু করছি না, তখন মানুষ প্রশ্ন করবে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায় নেবেন না, কিন্তু ঠিকই এয়ারবাস কেনার চুক্তি করতে পারেন, ঠিকই বন্দরের মানে টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি করতে পারেন, ঠিকই আপনি অনেকগুলো কাজ করতে পারেন
যেগুলো আপনার এখতিয়ারের মধ্যে সেই পড়ে প্রশ্নটা না। থেকেই যায় নিশ্চয়ই। এম রশিদুজ্জামান মিল্লাত, নির্বাচন ঘিরে এখনো এক ধরনের শঙ্কার কথা আমরা বলছি, তফসিল ঘোষণার কথাও হয়েছে, এবং যদি আমি বলি সামনে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে এই যে শঙ্কা, সেটি সম্ভবত বাংলাদেশের কোনো নির্বাচন ঘিরে এই প্রথম। অর্থাৎ নির্বাচন হবে কি হবে না, এই শঙ্কা হয়তো এর আগে কোনো নির্বাচনের সময় হয়নি। এই যে দ্বিধা তৈরি হয়েছে মানুষের মনে, সেই দ্বিধাটাই বা কি করে তৈরি হলো? না, দ্বিধা তো প্রথম থেকেই তৈরি হয়েছে। আমরা তো এমনি দেখেন একটু শোকে মুহ্যমান অবস্থায় আছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই জন্য আমরা কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে মানে খুব একটা মানে বিতর্কেও এগুলো করতে চাই না এখন। তো যাই হোক, তা আমরা প্রথমে আগে দোয়া চাই। আমরা সবার কাছে সারা বাংলাদেশি দোয়া করছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এবং আজকে মানে শেষ পর্যন্ত বাংলাদেশের সকলেই তো গেছেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে দেখতে গেছেন, দোয়া করছেন, সারা বাংলাদেশের লোক দোয়া করছেন। এবং আপনার আজকে এই সন্ধ্যার দিকে 3 বাহিনীর প্রধানও দেখতে গিয়েছেন। তাতে করে মানে আমরা ওনাকে নিয়ে বেশি একটা মানে চিন্তার মধ্যে আছি আর কি, যে আবার একটা দিকে এটাও আবার মানে আশ্বস্ত হচ্ছি যে সারা বাংলাদেশ কিন্তু একটি নেত্রী, যিনি বাংলাদেশের নেত্রী হিসেবে পরিগণিত হচ্ছে আর কি। এবং তিনি যে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য যে কাজ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে এই যে সেই 45 বছরের রাজনীতি, সেই রাজনীতিতে তিনি যে সফল হয়েছেন, এটাও কিন্তু প্রমাণিত হলো তার অসুস্থতার মধ্য দিয়ে। যাই হোক, আমি তার সুস্থতা কামনা করছি এবং আমরা সবাই মিলে তাই করছি। এবং আশা করি তিনি আস্তে আস্তে যেহেতু ভালোর দিকে যাচ্ছেন, আমরা অবশ্যই আশা করি যে আগামী নির্বাচনটাও তিনি যাতে দেখে একটা ভালো গণতান্ত্রিক দেশ দেখে যেতে পারেন। সেই নির্বাচন নিয়েই আপনি কোশ্চেনটা করলেন, যে নির্বাচনে আমরা মানে হবে কি হবে না এটা দেখতে পাচ্ছেন কিনা। আমার মনে হয় নির্বাচন হয়ে যাবে, কারণ এছাড়া নির্বাচন ছাড়া এই সরকারের কোনো বিকল্প রাস্তা আমার চোখে আমি দেখি না, যে এখান থেকে এক্সিট করার মতো অবস্থা নাই। কারণ এমন পরিস্থিতি হয়ে গেছে, যেটা রতন ভাই বললেন যে মানবিক উন্নয়ন হওয়ার দরকার ছিল, তারা অনেক কিছু করতে পারতো, যে দেশের অনেকগুলি বিষয় নিয়ে তারা মৌলিক বিষয়গুলি নিয়ে একদম স্থির করতে পারতো, সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে একসঙ্গে একটা সবাই মিলে একটা ওই যেমন আপনার সনদ স্বাক্ষর করলো, এরকম সনদে স্বাক্ষর করি তারা কিন্তু ভালো একটা রাস্তায় রাজনীতি। কিন্তু আবার ব্রিটিশ গণমাধ্যমের একটি খবরে বলা হয়েছে বাংলাদেশের বেশিরভাগ সাধারণ জনগণ এখনো আসলে শঙ্কায় আছেন, যে তারা মনে করছেন হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবার পরেও নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে। না, সেটা তো আপনার প্রথমে তো আমরা মনে করেছিলাম এরকম আর কি, যে 5 বছরতে নির্বাচন হবে না, এরকম শঙ্কা অনেকেই করেছিল। তারপরে আসলো যে 1 বছরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা দাবি করলাম ডিসেম্বরের মধ্যে হতে হবে, 1.5 বছরের মধ্যে হতে হবে, আমাদের সেনাপ্রধান বলেছিলেন। সেই 1.5 বছরের যখন বিষয়টা আসলো আর কি, এদেশের দেখেন আমাদের বাংলাদেশে সশস্ত্র বাহিনী ম্যাটার্স, কারণ আমরা যে উশৃঙ্খলতার মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলি চলে, সেখানে সশস্ত্র বাহিনীর একটা সাপোর্ট দেশের জন্য খুবই জরুরি হয়ে পড়ে আর কি। সেটা 111-ও দেখেছেন, এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর রোল যেটা ছিল সেটা কিন্তু মানে খুবই লক্ষণীয়, এবং এটাই বাস্তব আর কি। যেখানে সশস্ত্র বাহিনী বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে, যেহেতু দেশের গণতন্ত্র মানে যেভাবে আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পরে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা হলো না, সেই জন্য নির্বাচন 18 মাসের মধ্যেই হতে হবে। সেটা সেটেল হলো লন্ডনে, যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে আমি আশাবাদী। অনেকেই মন্তব্য অনেক খেলার চেষ্টা করছে, কারণ বোঝা যাচ্ছে যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনটা করলে এবার ক্ষমতায় চেষ্টা করছে কিনা বিএনপি, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। না, এটা তাড়াহুড়া না, 1.5 বছর তো তাড়াহুড়া না, অনেক আগে হওয়ার উচিত ছিল আর কি। জি, আবার আড়াই প্যাচের খেলাও মনে করছেন অনেকে। গোলাম মাওলা রনি নিজেই আসলে মনে করছেন যে এখন আসলে দেখেন, আমি যে একটা কথা বলি, গোলাম মাওলা রনি তফসিল হলেই নির্বাচনের সংখ্যা কেটে যাবে সেই সম্ভাবনা যেমন অনেকে দেখছেন, আবার তফসিল হলে নির্বাচনী সম্ভাবনা নাও কাটতে পারে সেই সম্ভাবনা আছে। একই সময় রাজনীতিতে আসলে যে ধরনের সমীকরণ দেখছি তারেক রহমানকে ঘিরে, কিংবা আসলে জামায়াত এই মুহূর্তে যা বলছে, আইআরআই এর যদি আরেকটি
জরিপের কথা আমি আপনাকে বলি, 53% জামাতকে পছন্দ করে, কিন্তু ভোটে তারা বিএনপিকে এগিয়ে রাখতে চায়। আড়াই বলছে এই কথা। আবার আপনি বলছেন রাজনীতিতে আপনি আড়াই প্যাচের খেলা দেখছেন। কি খেলাটা আসলে হচ্ছে রাজনীতিতে? প্রথমত আপনাকে বলি যে আপনি রাস্তাতে হাঁটছেন, হঠাৎ করে যদি আপনাকে একজন এসে সালাম দেয়, এসে বলে যে আমার নাম আজরাইল, তুমি কেমন আছো, তা আপনার অবস্থাটা, অনুভূতিটা কেমন হবে? মুহূর্তের মধ্যে আপনি সেন্সলেস হয়ে যাবেন। এখানে এই শব্দটার সাথে কেমন একটা আজরাইল ভাব আছে। আজরাইল ভাব আছে কারণ এই আই এই আজরাইল এরা শেখ হাসিনাকে ডুবিয়েছে। তাকে 70% সেই জনপ্রিয়তা দেওয়ার কয়দিন পরেই তার অক্কা শেষ। এখন ইনুস সাহেবকে সে 69% বলছে। এটা তো আমার ভয় লেগে গেছে, কারণ একবার আজরাইল যার পিছনে ঘুরে, এবার যার বাড়িতে রেকি করে, তার অবস্থা কিন্তু ভালো যায় না। তো কাজী যারা এই সকল বানোয়াট, বাগোয়াজ, ভাড়া করা, এই বাংলাদেশের মানুষজন তো এই সমস্ত ইউরোপ আমেরিকার মতো তথ্য নিয়ে কাজ করে না। তারা নির্বাচনের ঠিক আগের রাত্রে অনেক সময় নির্বাচনের ফলাফল চেঞ্জ হয়ে যায়। এই বাংলাদেশে আমরা যারা ইলেকশন করে এসেছি আমরা দেখেছি যে একটা কেন্দ্রে আমরা আশা করলাম যে সেখানে আমি ভোট পাবো, কিন্তু আগের রাত্রে হয়তো আমি পেয়ে গেলাম অথবা আমার প্রতিপক্ষ পেয়ে গেল, এইভাবে চেঞ্জ হয়ে যায়। এখানে একটা মানুষ সিদ্ধান্ত নিয়ে কনস্ট্যান্টলি এবং ইনস্ট্যান্টলি এবং যে কে বলা কনসিস্টেন্টলি, মানে ধারাবাহিকভাবে 15 দিন একটা সিদ্ধান্ত পুরো বলবৎ থাকবে, এইরকম মানে স্ট্যাবিলিটি বাঙালির কখনোই ছিল না। কাজে এখানে জরিপ টরিপ কোনো কাজে আসে না। এই গেল এক। 2 নম্বরে হলো যে এখানে যে নির্বাচনের তফসিল, যদি নির্বাচনের তফসিল আপনি একেবারে সাম্প্রতিক সময় বিএনপির সেই 2006 সনের ঘটনা দেখেন, ওই সময়তে যে মাহফুজ কমিশন ছিল, তারপরে শেষে আজিজ কমিশন ছিল, কয়েকবারই তো এই তফসিল ঘোষণা করা হয়েছে, কয়েকবার পরিবর্তন করা হয়েছে। তো অতীতে আসলে যদি জাস্টিস মাহফুজের কথা চিন্তা করেন বা জাস্টিস আজিজের কিন্তু বিচারক হিসেবে একটা অনবদ্যতার একটা রেকর্ড ছিল। অসাধারণ একজন আইনজীবী ছিলেন, ব্রিলিয়ান্ট একজন লোক ছিলেন, কিন্তু এই একটা সিস্টেমের মধ্যে, পরিস্থিতির মধ্যে পড়ে সেই লোকটাকে আমরা রীতিমতো উন্মাদ বানিয়ে ফেলেছিলাম। একেবারে সব লোকজন মনে করতে এটা একটা পাগল, মাথায় কোনো চুল নাই, কিছু নাই। মানে একজন নির্বাচন কমিশনার সিইসি বলতে যদি কেউ আজিজের কথা বলে ধরে নেয় একটা পাগল। তো আজিজ সাহেবের যে ওয়েট, তার যে ক্যারিয়ার এবং তার যে এডুকেশন এবং তার যে অনেস্টি, সেই তুলনায় এখন যারা সিইসি হিসেবে আছেন বা নির্বাচন কমিশনে আছেন, তারা ভবিষ্যতে কি পারফরমেন্স করবেন আমরা জানি না, কিন্তু অতীতের পারফরমেন্স তারা আজিজ সাহেবের অর্ধেক পারফরমেন্সও তাদের ক্যারিয়ারে নেই। তো একটা বিরূপ পরিস্থিতিতে যদি আজিজ সাহেব, মাহফুজ সাহেবের অবস্থা এমন হয়, সাংবাদিকদেরকে তারা দাঁড়িয়ে দেখায় যে আমাদের মেরুদণ্ড আছে। তো কাজেই এই যে যেটা ঘোষণা করতে চান সেটা একটু ঘোষণা করে দেখুন। এখনই তারা যেভাবে চোখ দুটো গোল করছেন, মুখ দুটো একেবারে এমন ভাবসাব করছেন যে অ্যাটিস্টিস তাদের কথা মতো সারা বাংলাদেশ চলবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। নির্বাচন তফসিল ঘোষণা করার সাথে সাথে আর্মি, মিলিটারি, পুলিশ, বিডিআর থেকে শুরু করে নক্ষত্র, গ্রহ, নাপুঞ্জি, সমস্ত কিছু তারকারাজি আমাদের সেই সিসির কথা মতো চলবে, আর তারা ফুস করে যা বলবে ওইভাবে নির্বাচন হয়ে যাবে। এত সোজা না। সেখানে কি তাহলে আপনি আড়াই প্যাচের খেলাটা দেখতে পাচ্ছেন? এখানে আড়াই পেঁয়াজ তো বলছিলাম আগে, বোধহয় আগে কোনো একটা সময় বলেছিলাম। আপনি বলেছিলেন যে যদি রাজনৈতিক পরিবেশ নরম থাকে, কূটনীতি বা ডিপ্লোম্যাটিক বিষয়গুলো বেশি প্রাধান্য পায় এবং শোরগোল কম হয়, তাহলে বুঝতে হবে পর্দার আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটছে। এখন কি ভয়ঙ্কর কিছু ঘটছে? হ্যাঁ, এখন আরো অনেক ভয়ঙ্কর অনেক কিছু হচ্ছে। বিকজ আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন বেগম জি অসুস্থ হননি। আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন তারেক রহমান সাহেব ওই স্ট্যাটাসটা দেননি। আমি যখন এই কথাগুলো বলেছিলাম তখন নির্বাচন কমিশনের যে সচিব তিনি বলেননি যে তারেক রহমান সাহেবের নাম ভোটার লিস্টে নাই। তাকে কে জিজ্ঞাসা করেছে তারেক রহমান সাহেবের নাম ভোটার লিস্টে আছে না না আছে? আমরা তো কাউকে জিজ্ঞাসা করিনি। এই প্রশ্নটি করতে চাই, মুর্শিদুজ্জামান মিল্লাত, তারেক রহমানের নাম যদি ভোটার লিস্টে নাই থাকে বা যা কিছু আসলে এই মুহূর্তে যে আড়াই প্যাচের শঙ্কা করছেন গোলাম মাওলা রনি, সেখানে যদি ভয়ঙ্কর কিছু সত্যি ঘটে থাকে, তাহলে বিএনপির আসলে সামনের দিকের হালটা কি হতে যাচ্ছে? আমি তো মনে করি যে ভোটার লিস্টে তিনি ভোটার লিস্টে অন্তর্ভুক্তি হচ্ছেন, এবং তিনি তো দেশে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, ওখান থেকেও অ্যারেঞ্জ করা যায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার আইডি কার্ডটা হলেই তো ভোটার লিস্টে হয়ে গেল, নেতার এনআইডিটা হয়ে গেলে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা আছে, কাজেই তার ভোটার নিয়ে কোনো অসুবিধা নাই, নিয়ে কোনো শঙ্কা নেই এখন। না, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা সবসময় বলে থাকেন এইভাবে কথা, সেটা অন্য কথা। কিন্তু তার
সে তো সাধারণ ব্যক্তি নয় অ্যাকচুয়ালি। মানে তারেক রহমান এখন একটা প্রধান রাজনৈতিক এবার বৃহৎ রাজনৈতিক দলের প্রধান। তিনি আসলে পরে তার শঙ্কার কারণ তো থাকতেই পারে আর কি, এবং সেটা নিয়ে আমাদের সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারপরেও আমরা আশ্বস্ত হইতে চাই, আমাদের দল থেকে হইতে চাই, আমরা আরও নিশ্চিত হতে চাই তার নিশ্চিত যে তার নিরাপত্তা, সেগুলি নিয়ে আমাদের তো চিন্তা আছে। আর আমাদের আমরা দল থেকেও তো তার জন্য একটা বিষয় আছে, দল তাকে আমরা কোথায় রাখবো, কিভাবে যাবেন, কিভাবে থাকবেন। আমরা তো নর্মাল একটা দলের নেতা আর দলের প্রধান নেতার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য আর কি। আপনি দেখেন এই মানে আগের যে নেতৃবৃন্দের প্রধান যারা মানে যে দলের প্রধানরা থাকেন আর কি, তাদের বিশেষ করে বিএনপি, অতীতে আওয়ামী লীগ ছিল, তারপরে আপনার জাতীয় পার্টি ছিল, তাদের প্রধানগুলি কিন্তু অন্যরকম একটা অবস্থান আর কি। তো এই অবস্থানের প্রেক্ষিতে আমরা চিন্তা করছি যে তিনি যথাসময়ে মানে আসবেন, এবং যদি শিডিউল ঘোষণাও হয়, যে শিডিউল ঘোষণাও হয়ে যায় এই 15 তারিখের মধ্যেই, তাহলে তিনি আর তার 4-5 দিনের মধ্যে তিনি আসবেন। সে তার মধ্যে আমরা এদিকে প্রস্তুতিগুলি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি রয়েছে। তিনি এসে থাকবেন কোথায়, তার গাড়ি লাগবে, তার সিকিউরিটি লাগবে, আমাদের নিজস্ব সিকিউরিটি লাগবে। তিনি বসে নির্বাচন পরিচালনা করার জন্য একটা পরিবেশ লাগবে, তার অফিসটা ঠিক করা হচ্ছে। তিনি যেখানে বসে আমাদেরকে দলীয় প্রধান হিসেবে নির্দেশনা দিবেন, বিভিন্ন জনসভায় যাবেন, কিভাবে যাবেন, কোন গাড়িতে যাবেন, আমরা কারা কারা তাকে নিরাপত্তা দিতে পারবো, কিভাবে দিতে পারবো, কোন কোন গাড়ি বহরে কিভাবে থাকবে, এটাই রাজনৈতিক ধারা যেটা আর কি। তো সেগুলি করতে গেলে রাজনৈতিক ভূ রাজনৈতিক ভূ রাজনৈতিক চাপে আছে বলে আমি জানি না, এটা উনি বলতে পারবেন। আমাদের দৃষ্টিতে তো থাকার কথা নয়, কিন্তু আমার বিশ্বাস যে আপনারা যত কিছুই বলেন না কেন, সব বিশ্বাস ভঙ্গ করে তিনি এই ডিসেম্বরের মধ্যেই, এবং ডিসেম্বরের বেশ অনেক আগেই তিনি আসবেন বাংলাদেশে। অবশ্যই তিনি আসবেন, এবং ডিসেম্বর শেষ হওয়ার অনেক আগে আসবেন তিনি। এই কথাটা আমি আজকে বললাম আপনাকে। এবং তিনি আসবেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি নির্বাচনের প্রচারণায় তিনি যাবেন, এবং প্রচারণার ক্ষেত্রে যে যে নিরাপত্তা দরকার সেটা সরকারের কাছে চাওয়া হবে। আমাদের থেকে আমরা নিজেরা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব যদি নির্বাচন ওই তারিখে হয়। আমরা আশা করি নির্বাচন ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই হয়ে যাবে। জি, রাজিকুজ্জামান রতন, নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম দিকে হয়, সেক্ষেত্রে আসলে অনেকেই বলার চেষ্টা করছেন, কিংবা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এমন অনেক গোয়েন্দা তথ্য আছে যে 32টি আসনে ঢুকে যেতে পারে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, এবং ভোট বানচালের চেষ্টা যে আওয়ামী লীগ করছে সেটি তো সজীব অজিত জয় অনেকটা স্পষ্টভাবেই তার ইন্টারভিউয়ে বলেছেন। সেই জায়গাগুলো তাহলে কিভাবে নিয়ন্ত্রিত হবে? নির্বাচন কমিশনার একটু আগে বলেছেন যে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নির্বাচনটা হবে, এবং গণভোট এবং নির্বাচন একই দিনে হবে, সাধারণ নির্বাচন একই দিনে হবে বলে নির্বাচনের সময়ের সীমাটা 1 ঘন্টা বাড়ানো হতে পারে। আর তফসিল ঘোষণাটা 11ই ডিসেম্বরের কাছাকাছি সময়ে হবে। তার মানে তারা ফুললি প্রিপেয়ার্ড। এবং এর আগে আমরা যখন দেখা করেছিলাম বাসদের পক্ষ থেকেও, তখন তারা বলেছেন জুলাই মাসেই তারা বলেছিলেন তারা নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেই সামর্থ্য এবং প্রস্তুতি তাদের আছে। তারা অপেক্ষায় থাকেন। নির্বাচন তো শুধু নির্বাচন কমিশনের দ্বারা হয় না, নির্বাচন হতে গেলে তো নির্বাচনকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নির্বাচনকালীন সরকারের নানা ধরনের মানে বক্তব্য এবং আচরণের কারণে তারাও ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তারা বলবেন কিনা। এখন তারা নিশ্চয়ই একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, যে কারণে তারা তফসিল ঘোষণার তারিখ পর্যন্ত বলে ফেলেছেন। এখন যদি কোনো কারণে ওই আমাদের রনি ভাইয়ের কাছ থেকে কিছু প্যাচ নিয়ে তারা যদি প্যাচ কষার চেষ্টা করেন, তাহলে কি দাঁড়াবে? 3টা জিনিস সামনে পড়ে যাবে। তার মানে ইউনূস সরকার চায় না নির্বাচন হোক। 2 নম্বর, ইউনূস সরকারের কথা অনুযায়ী নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্বাচন করতে চাইছে না। 3 নম্বর, নির্বাচন যদি না হয় তাহলে বেনিফিটটা কার হবে? এগুলো নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এই সরকারের ভবিষ্যৎ সময়টাও শান্তিপূর্ণভাবে সময় কাটানোটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যে তারা নিশ্চয়ই ভাববেন যে ভালোই ভালোই নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা হওয়ার সময় অনেক ধরনের জটিলতা হতে পারে, সেটা সব সময় হয়। আমাদের এ যাবৎকাল 12টা নির্বাচন হয়েছে, প্রায় প্রত্যেকটা নির্বাচনের আগে তো নানা ধরনের সহিংসতা হয়েছে না? যখন আমির নির্বাচন হয়েছে তখনও তো কিছুটা সহিংসতা হয়েছিল।
এবং এবং সামনে নির্বাচন ঘিরে ইতিহাসে সবচাইতে বেশি সহিংসতা কিংবা সবচাইতে বেশি হানাহানির সম্ভাবনা রয়েছে এমন তথ্যও কিন্তু বলা হচ্ছে। আশঙ্কার কথা বলা হচ্ছে, তথ্য না, আশঙ্কার কথা বলা হচ্ছে। এবং আরেক দিক থেকে বলা হচ্ছে, আমাদের উপদেষ্টা বলেছিলেন যে এটা ইতিহাসের সেরা নির্বাচন হবে। তা আমরা বলছিলাম ভাই সেরার উপর ভরসা নাই, আমরা সুষ্ঠু নির্বাচনের উপর আশা আছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করেন, তারপরে জনগণ বলবে এটা সেরা হলো নাকি নিকৃষ্ট হলো। তো ফলে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেগুলো একটু করেন। আর এই নির্বাচন হলেই সোনার পাথর বাটি হয়ে যাবে তা না। আচ্ছা, নির্বাচন হলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেও তো সেই সমস্যা নিয়ে মানুষের কথা বলতেই হবে। এই যে সাম্প্রতিক সময় কয়েকটা জিনিস খেয়াল করে দেখুন, রাস্তায় এখনও শিক্ষকরা বসে আছে, আমাদের পে স্কেল নিয়ে আমাদের কর্মচারীরা তারা অপেক্ষায় আছে, আমাদের শ্রমিকরা তাদের মজুরি সংক্রান্ত সমস্যার মধ্যে আছে। এগুলো, এই সমস্যার সমাধান কি শুধু নির্বাচনের মধ্যে দিয়ে হয়ে যাবে? এগুলোর সিদ্ধান্ত নিতে হবে না? আমাদের কৃষকদের ক্ষেত্রে দেখুন আরেকটা নতুন ধরনের এবার জটিলতা হয়েছে। শুধু এইটুকু খেয়াল করে দেখুন, ধানের দাম বড় মৌসুমে সরকার ঠিক করেছিল 36 টাকা কেজি কৃষকের কাছ থেকে কিনবে, এবার সেটা কমিয়ে 34 টাকা করা হলো, ধানের দাম কমানো হলো। আবার চালের দাম সরকার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছিল 49 টাকা কেজি, এবং সংগ্রহ মূল্য এবার নির্ধারণ করা হচ্ছে 50 টাকা কেজি। ধান কিনবে 50,000 টন মাত্র, সেটা কৃষকের কাছ থেকে, এবং সেটার দাম কমানো হলো কেজিতে 2 টাকা। চাল কেনা হবে মিলারদের কাছ থেকে 9 লক্ষ টন, সেটার জন্য কেজি প্রতি দাম বাড়ানো হলো 1 টাকা। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার অন্তরের বাসনাটা প্রকাশ করে ফেলেছে। তিনি মালিকদের পক্ষে কিংবা একটু ধনীদের পক্ষেই তার সমর্থন এবং কর্মকাণ্ডটা প্রকাশ করেছেন। ঠিক তেমনি শ্রমিকরাও ভাবছে, শ্রমিকদের যা যা চাওয়া তার কোনোটাই সরকার শুনছে না। তো এগুলো থেকে এই সরকার কিন্তু তার যোগ্যতা আছে কি না জানি না, তবে গ্রহণযোগ্যতাটা অনেকখানি হারিয়ে আবার এই সরকারের উপদেষ্টা যারা আছেন তারা অনেকেই নির্বাচন করবেন, এবং তাদের নির্বাচনের আগে আসলে নির্বাচন ঘিরে তাদের প্রস্তুতি নিয়েও নির্বাচন পেছাবে কিনা সেটি নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা আছে। বিশেষ করে দুজন ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা আছে, এবং সেই আসন দুটোতে বিএনপিও এখনো প্রার্থী ঘোষণা করেনি। সেই সমীকরণটাও অনেকটা কঠিন হতে যাচ্ছে। কুজামান রতন, যখন আসলে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি সেই সময় এই সরকারে অন্তর্বর্তী সরকার যারা উপদেষ্টা আছেন তাদের রাজনীতিতে আসার যে সমূহ সম্ভাবনা আছে সেটিও সামনে নির্বাচনে প্রভাব পড়তে যাচ্ছে, সেই আলোচনাও আছে। দুজন উপদেষ্টা তারা আসলে নির্বাচন করবেন সেই সম্বন্ধে অনেক জোরে সোরে বক্তব্য আছে। তাদের উভয় আসনই বিএনপিও এখনো প্রার্থী ঘোষণা করেনি। তার মানে সেটি নিয়েও নতুন সমীকরণ আসতে যাচ্ছে কিনা? সেটা নিয়ে সমীকরণ নয়, সেটা হয়তো সমঝোতা হবে। একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু হতেই পারে, যেটা হচ্ছে উপদেষ্টা হিসেবে থেকে তিনি নির্বাচন করতে পারবেন কিনা। তখন তারা একটা বাইপাস লাইন বের করেছে যে তফসিল ঘোষণার পরে তারা থাকবেন না। তার মানে মনে হচ্ছে যে একটা সমঝোতা হয়েছে তাদের মধ্যে। নির্বাচনে কিন্তু অনেক ধরনের উপরের সমঝোতা হয়, মাঠে কিছুটা সমঝোতা হয়, সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক একটা সমঝোতা হয়। কখনো কখনো কেউ কেউ মনে করে ঠিক আছে কিছু ছেড়ে কিছু ধরতে পারি যদি, এই ধরনের নানা ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে হয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে নির্বাচনে গণতন্ত্রের চর্চাটা যেন নষ্ট না হয়। এই নির্বাচন তো বাংলাদেশের শেষ নির্বাচন নয়, এর পরেও তো নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে যে মূল্যবোধটার চর্চা হওয়ার কথা ছিল সেইটা চর্চা হবে কি না আমরা আশঙ্কা করছি সেখানেই। নির্বাচনে সবসময় টাকা এবং পেশি শক্তির একটা প্রভাব থাকে, কিন্তু একটা যে ম্যানিপুলেশনের যে বিষয়টা থাকে, আমরা প্রত্যাশা করি যে এইবার অন্তত অন্তর্বর্তীকালীন সরকার দেখাক যে নির্বাচনটা ম্যানিপুলেটেড হবে না। ভোটাররা যে ভোটটা দিচ্ছেন ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারছেন, এবং ভোট গণনাটা সঠিকভাবে হচ্ছে, এবং যা ভোট পড়েছে সেই ভোটটা যেন সঠিকভাবে তার ফলটা প্রকাশ করা হয়। এই ম্যানিপুলেশনটা যেন না হয়। টাকার খেলাটা বন্ধ করতে না পারলে বাংলাদেশে কোনো নির্বাচনই আসলে সুষ্ঠু হবে না। সেই সম্ভাবনা কতখানি দেখতে পাচ্ছেন? খুবই কম, সে সম্ভাবনা খুবই কম। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে এবার বেহেশতের টিকিট বিক্রি করা, দোজখের ভয় দেখানো, সেগুলো তো আছেই। এবং এর সঙ্গে আবার কে মানে একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে, এই রকম কথাও যখন বলছে, তার মানে দেখুন এনারা যদি সংসদ সদস্য হন, সংসদে গিয়ে কী করবেন? আইন প্রণয়ন করবেন জনগণের জন্য, সংসদে নীতি প্রণয়ন করবেন জনগণের জন্য। তিনি জানেন যে তিনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, মানুষকে প্রভাবিত করা বা প্রতারিত করা, সেই কথা বলে তারা পার্লামেন্টে যেতে চান। মানুষের তো এই দিকগুলোটা দেখা উচিত যে যারা এই সমস্ত কথা বলে তাদেরকে আমরা ভোট দিতে পারি। যতক্ষণ পর্যন্ত দেশের জনগণের মধ্যে এই চেতনাটা তৈরি না হবে যে আমার ভোট নিয়ে, আমার সম্মতি নিয়ে তুমি আমার বিপক্ষে আইন তৈরি করবে, আমার সম্মতি নিয়ে, আমার ট্যাক্স নিয়ে তুমি বিলাসিতা করবে, আমার সম্মতি নিয়ে তুমি সম্পদের পাহাড় গড়ে তুলবে,
এইটা আমরা হতে দেব না। কিন্তু জনগণের এই কথা বোধটা- আসলে আমরা কতখানি গুরুত্ব দিই হ্যাঁ, সেটাও এই তো একটা বড় জনগণের প্রশ্ন। কথাটা গুরুত্ব দেওয়ার আগে জনগণকে এই ভূমিকায় নামতে হবে। নিশ্চয়ই, গোলাম আমাদের মাওলা রানী। জনগণ কিন্তু কখনো কখনো প্রতীক এবং ব্যক্তি এই দুটো আলাদা করতে পারে না, কখনো কখনো ব্যক্তি এবং পদ্ধতি এই দুটোর মধ্যে কিন্তু ফারাক করতে পারে না। জি। কোন পদ্ধতিতে দেশটা চলবে এই ডিবেটটা যদি না হয়, এই ডিসকাশনটা যদি না হয়, তাহলে কিন্তু গণতন্ত্র চর্চাটা হবে না। এই জাতীয় পার্টি কিংবা জামায়াত ইসলামী এরা তো দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশের রাজনীতি করছে এবং জাতীয় পার্টির মধ্য দিয়ে আবারও আওয়ামী লীগ ফিরে আসতে পারে সেই শঙ্কাও আছে। জামায়াত ইসলামীর আসলে যে কথাগুলো বলছিলেন রাজিকুজ্জামান রতন, তেমনি জামায়াত ইসলামের আরেক নেতা তাকে আমরা স্পষ্টভাবে খুব পাবলিক প্লেসেই বলতে শুনলাম যে তাদের কথায় আসলে পুলিশ বসবে, প্রশাসন উঠবে বসবে। এরপরে আসলে সামনে নির্বাচন ঘিরে তো শঙ্কা থাকছেই। প্রথমত রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কথা নেই। এখানে একেবারে আপনার চরমতম যে শত্রু, সময়ের বিবর্তনে সে আপনার বন্ধু হয়ে যেতে পারে, একেবারে দীর্ঘদিনের পরিচিত বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে। আর এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে সেক্ষেত্রে আপনাকে টাইম ফ্রেমে প্রতি মিনিট কাউন্ট করতে হবে এবং প্রতি মিনিটে অনেক বড় একটা সিদ্ধান্ত চলে আসতে পারে, বড় একটা পরিবর্তন হতে পারে, বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের দেশে এখন মানুষ সবাই মনে করছে যে নির্বাচন ছাড়া বিকল্প কোনো কিছু নেই। এইটা হলো প্রথম। দ্বিতীয় মনে করছে যে নির্বাচন যে কোনো ফর্মে হোক, যেভাবে হোক না কেন নির্বাচনে বিএনপি হয়ে যাবে, এটা অনেকটা সিলেকশনের মতো। ফলে কি হলো, বিএনপি নির্বাচনে যদি জয়লাভ করে তাহলে কার লাভ হবে আর কার ক্ষতি হবে, এই লাভ ক্ষতির যারা পক্ষ রয়েছে তারা ভীষণ রকমভাবে অ্যাক্ট করছে। যারা লাভবান হবে তারা তো রিল্যাক্স, মানে বিজয়ী লোক তাদের কিন্তু কোনো টেনশন থাকে না, তারা রিল্যাক্স থাকে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা থাকে তারা কিন্তু সবসময় আক্রমণাত্মক থাকে, ভীষণ রকম আক্রমণাত্মক থাকে। তো সেই আক্রমণ এবং দুর্বলের আক্রমণ সবসময়ই নৃশংস হয়, নির্মম হয়। শক্তিশালী কিন্তু আক্রমণ করে না, আর দুর্বল যখন থাকে তখন খুব নির্মম হয় আর আহত হয়। আর হতাশা থেকে, ভয় থেকে, আপনি দেখেন এই যে সাপ যে ফুসফুস করে, ও কিন্তু মূলত রাগ হয়ে না, ও ভয়ে ফুসফুস করে। মানে গোকরা সাপ নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের গবেষণায় দেখা গেছে সাপ, এবং বেশিরভাগ সাপ কিন্তু বিষধর না। আমরা যাদেরকে ফনা তোলা সাপ মনে করি এরা কিন্তু বিষধর না, নির্বিশ্বাস। কিন্তু আমরা সেই সাপ দেখে কিন্তু সেন্সলেস হয়ে মরে যাই। এবং যত মানুষ মরে সাপের 99% লোক হার্ট ফেল করে মরে, মানে সাপের কামড়ে মরে না। এর কারণ হলো বেশিরভাগ সাপেরই বিষ নাই। তো এখন ওই যে সাপ যে ফুসফুস করে বা ছবল মারে, তার বিষ নাই, তারপরেও সে ছবল মারে মূলত ভয় থেকে। সেই ভয়টা এখন কারা পাচ্ছে? এখন ওই যে যারা পরাজিত নিশ্চিত জানে, যেহেতু এখানে একেবারে সেটেলড হয়ে গেছে দুটো বিষয়, যে আমাদের এখানে রতন ভাই যেটা বললেন যে রাজনীতির যে সমীকরণটা আছে সেই সমীকরণে নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই, নাথিং। মিলিটারি, সারা পৃথিবীতে মিলিটারি ল এখন অ্যাকসেপ্ট হচ্ছে না। এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, ফরাদ মাজাহার সাহেব থেকে শুরু করে যারা এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠজন ছিলেন তারা বলছেন এই সরকারের এখন আইনত বৈধতা নেই। তো এই সরকারের জন্য এটা খুবই অস্বস্তিকর, প্রত্যেকটা দিন অস্বস্তিকর। এখন তাকে একটা সেফ এক্সিট যদি নিতে হয় তাহলে তো একটা নির্বাচন ছাড়া সম্ভব নয়। নাম্বার 2 হলো সরকার যেটা জানে, সাধারণ মানুষ যেটা জানে, নির্বাচন দিলে বিএনপি এখানে চলে আসবে। কাজী বিএনপি লোকের সঙ্গে সরকারের একটা ধরম সম্পর্ক থাকবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করবে, এটা তো স্বাভাবিক। এখন এই দৃশ্য দেখে যাদের অঙ্গ জ্বলে যায়, যাদের কষ্ট হয়, তারা মানে অস্থির হয়ে যদি মানে আক্রমণ করে, আক্রমণ হলে কি আপনাকে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। ফলে এখন নির্বাচনের যে সামনের যে কটা দিন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টাতে তার মানে বিএনপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির জন্য মানে অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে আসি, এমরুজ্জামান মিল্লাত এই যে আসলে বলছে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনের দিনগুলো, খুব স্বাভাবিক। এবং এই নির্বাচনী সমীকরণে এগিয়ে যেতে হলে অনেকগুলো রাজনৈতিক দলের ষড়যন্ত্র হচ্ছে, এরকমটাও তো আলোচনা আছে। সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করার জন্য আপনারা কি ধরনের কৌশল গ্রহণ করছেন? দেখেন, আসলে কৌশল হলো মানে সবকিছুতে কৌশল তো থাকেই, কিন্তু আসলে এই কৌশলগত দিকটা চিন্তা না করে আমরা চাচ্ছি যে এখন সমঝোতার মধ্যে দিয়েই দেশটাকে কিন্তু পুনর্গঠন করতে হবে। এটা হলো প্রথম কথা আর কি। কারণ সমঝোতা যদি না থাকে তাহলে এই যারা ফুসফুস করছে ওনার কথায়, তাহলে এটা ঝামেলা করতে পারে আর কি। সব কিছুতে এটা সমঝোতা করে একটা, যেহেতু আমরা একটা ডিক্লেয়ারও করেছি যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকারের মতো রূপ দিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব আমরা। এবং সেখানে আমাদের কিন্তু প্রত্যেকটি পলিসি ভিত্তিক যে কাজ যেগুলি মানে মন্ত্রণালয়গুলি হবে,
এগুলি কি কি পলিসি ভিত্তিকভাবে কি কাজ করা যাবে সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি ইতিমধ্যেই। এটা আশা আছে যেহেতু যে আগামী বার সরকারে আমরা আসতে পারি, জনগণ নিশ্চয়ই আমাদের ম্যানিফেস্টো দেখে 31 দফা দেখে তারা আমাদেরকে ভোট দিবেন, আমাদেরকে সরকারে বসাবেন। সেই ক্ষেত্রেও আমরা চাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যাতে করে দেশটার আর এরকম বিশৃঙ্খলা, এরকম মানে যে একে অপরের প্রতি যে সমঝোতার কথা আপনি বলছেন এমরুজ্জামান মিলাদ, সেই সমঝোতা নিয়েও তো শঙ্কা আছে যে আপনাদের অনেক হেভিওয়েট নেতাদেরকে আসলে এই সমঝোতার জন্য দলীয়ভাবে আসলে তাদেরকে অনেক না, কোনো অসুবিধা নাই। তাতে করে আমাদের দলীয় নেতারা তো অন্যভাবে তারা একটা সরকার গঠন করলে অনেক জায়গায় অনেকভাবে অনেককেই প্লেস করা যায়। আপনার একদিনেই মানে ধরেন প্রায় 2 থেকে 2,500 খুব ভালো পোস্ট আপনার থাকে একটা সরকারে, যেগুলিতে আপনাকে তাদের স্থাপন করতে পারেন আর কি, হেভি ওয়েট নেতাদের যদি সমঝোতার মাধ্যমে আসতে চান আর কি। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। তো সেই হিসাবেই সেই হিসাব করে করে না পেতে যাচ্ছে নিশ্চিত আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত মানুষ আমাদেরকে ভোট না দেয়। এবং ভোট হলে আমরা আশা করতে পারি, বিকজ আমরা যে ম্যানিফেস্টো নিয়ে আগাচ্ছি এবং আগামী দিনে যে চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছি, তাতে করে মানুষ এই সহিংসতা দেখতে চায় না, ফেসিস্ট দেখতে চায় না। এবং ইতিমধ্যে আমাদের বেগম খালেদা জিয়ার যে ইচ্ছা এবং সেগুলোর প্রতিফলন ঘটানোর জন্য জনাব তারেক রহমান যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে ম্যানিফেস্টোগুলো দিয়েছেন, যেভাবে আমরা পলিসিভিত্তিক কাজ করে এগুচ্ছি, তাতে করে মনে হয় যে আগামী ইলেকশন হওয়ার পরে তারপরে সকলকে মিলে সমঝোতার মাধ্যমে একটা